Okay. So evidences for evolution. কি কি এভিডেন্সেস পড়বো আমরা মেইনলি ফোকাস করব প্যালেন্টোলজিক্যাল এভিডেন্সেস, anatomical and morphological evidences, একটুখানি আমরা পড়বো embryological evidences, molecular অথবা তুমি বলতে পারো chemical evidences, একটু আমরা বায়োজিওগ্রাফিক্যাল এভিডেন্সের কথাও পড়ে নেব। চলো প্রথমেই তাহলে আমরা চলে আসি প্যালেন্টোলজিক্যাল এভিডেন্সেস। প্যালেন্টোলজিক্যাল এভিডেন্সেস, প্রথমেই আমায় বলো what does it mean by paleontology? Paleontology means study of fossil. তাই তো, study of আমরা বলি paleontology. Who is considered as father of paleontology? Father of paleontology বলো, ভিঞ্চি, তাই তো, লিওনার্দো দা Vinci. Vinci. And who is considered as father of modern paleontology? Father of modern paleontology, that is George Cuvier. Okay, তোমরা যে কুভিয়ার পড়েছো আগে, তাহলে খুব ইম্পর্টেন্ট টার্ম দুটো মনে রাখবে যে ফাদার অফ প্যালেontology ইকুয়ালস টু ভিঞ্চি এন্ড ফাদার অফ মডার্ন প্যালেontology ইকুয়ালস টু জর্জ কুভিয়ার। ঠিক আছে, দেখো আমরা খুব সহজভাবে যদি বলি তাহলে ফসিল কি জিনিস, ফসিলকে আমরা বলতে পারি যে ফসিলস আর রিমেইন অফ হার্ড পার্ট অফ অ্যানিমাল, তাই না, হার্ড পার্ট অফ লাইফ ফর্ম। ধর আমরা যদি একটা অ্যানিমাল নিই তাহলে অ্যানিমালের ছাপ পড়বে কোন পার্টটা, তার বোনের, তাই না, কারণ যেটা হার্ড পার্ট সেটা। তাহলে ফসিলস আর রিমেইন অফ হার্ড পার্ট অফ লাইফ ফর্মস কোথায় পাওয়া যাবে, ফাউন্ড ইন রক। ওকে, তাহলে খুব ইম্পর্টেন্ট শব্দ, একদম এনসিইআরটি লাইন, যে ফসিল হচ্ছে কোন একটা লাইফ ফর্মের হার্ড রিমেইনিং পার্ট কোথায় পাবো আমরা, রকে। সো দিস ইজ নেমড অ্যাজ ফসিল। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছি প্রত্যেকে? এবার যখন এই রক গুলোকে পরপর পরপর রাখবো, এই রক গুলো দিয়ে আমরা একটার পর একটা স্পেসিফিক সেডিমেন্ট তৈরি করব। তাহলে আমরা বলতে পারি এই যে রকের মধ্যে রিমেইন হার্ড পার্টের রিমেইন গুলো থাকছে তারা একটা সেডিমেন্ট তৈরি করে। তাহলে আমরা বলতে পারি যে সেডিমেন্টস আর ফর্মড বাই দোজ রকস। Sediments are formed by those rocks. এই রক গুলো দিয়ে, এই পাথরগুলো দিয়ে আমরা এক একটা স্পেসিফিক সেডিমেন্ট বানাচ্ছি। ঠিক আছে, এবার তাহলে বলো তো এই একটা সেডিমেন্ট পড়লো, এই একটা সেডিমেন্ট পড়লো, এই একটা সেডিমেন্ট পড়লো, এই একটা সেডিমেন্ট পড়লো, এবং বলো তো আমরা যদি এই আর্থ ক্রসটাকে এইভাবে সেকশন করি, ঠিক আছে, আমরা যদি ক্রস সেকশনাল ভিউ অফ আর্থ ক্রাস্ট দেখি তাহলে বলো তো এখানে একটার উপর একটা সেডিমেন্টকে এইভাবে অ্যারেঞ্জ করে থাকতে দেখবো কিনা, তাই না, বলো, কথা বলো প্লিজ। হ্যাঁ স্যার। তাহলে ক্রস অফ আর্থ ক্রাস্ট, আমরা যদি আর্থ ক্রাস্টটাকে ক্রস সেকশন করি সে কি ইন্ডিকেট করবে, that indicates the arrangement of sediments one over another, বলা যায়, বলো, একজন আরেকজনের উপর তারা সেডিমেন্ট করে থাকবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। যেভাবে লাইফ তৈরি হয়েছে পৃথিবীতে, তাহলে ডিউরিং লাইফ হিস্ট্রি অফ আর্থ।
খুব ইম্পর্টেন্ট লাইন, আমি আবার পড়ি। ক্রস সেকশন অফ আর্থ ক্রাস্ট, আমরা যদি এটাকে ক্রস সেকশন করে দেখি কি কি আছে পরপর, তাহলে তুমি দেখবে যে অনেকগুলো সেগমেন্ট ওয়ান ওভার আনাদার পড়ে আছে, এবং তারা কখন তৈরি হয়েছে, পৃথিবীতে লাইফ তৈরির যে ডিউরেশনটা সেই টাইমে তারা ওয়ান আফটার আনাদার, ওয়ান ওভার আনাদার তৈরি হয়েছে। এবং দেখো এই যে প্রত্যেকটা সেডিমেন্ট, এই প্রত্যেকটা সেডিমেন্ট এক একটা স্পেসিফিক এজ কে ডিনোট করে না। আমি যদি তোমায় বলি সব থেকে নিচে যে সেডিমেন্টটা তুমি পাবে, সব থেকে নিচে যে সেডিমেন্টটা পাবে, এটাকে আমি বলতে পারি দিস ইজ দ্য ওল্ডেস্ট সেডিমেন্ট। আর একদম উপরে তুমি যেটা পাবে সেটা হচ্ছে সব থেকে রিসেন্ট সেডিমেন্ট। তাহলে আমরা সেডিমেন্টটা কোথায় আছে, সেডিমেন্টটা কোথায় আছে তার উপর বেস করে আমরা বলতে পারবো যে কে আগে তৈরি হয়েছে কে পরে তৈরি হয়েছে, তাই না? তার মানে আমরা বলতে পারি সেডিমেন্ট উইথ ডিফারেন্ট এজ, এই ধারণাটা তুমি এখান থেকে পেয়ে যাবে। তাহলে আমরা সেটাও এখানে লিখে ফেলি যে সেডিমেন্ট উইথ ডিফারেন্ট এজ কি কন্টেইন করে, ডিফারেন্ট টাইপ অফ ফসিল সেখানে আছে, কন্টেইন ফসিল অফ ডিফারেন্ট লাইফ ফর্মস, ফসিল অফ ডিফারেন্ট লাইফ ফর্মস। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবং এই লাইফ হ্যাঁ, ফর্ম স্যার। গুলো, এইগুলো কখন সেডিমেন্টেড হয়েছে, এগুলো কখন সেডিমেন্টেড হয়েছে বলো? এই লাইফ ফর্ম গুলোকে তুমি কখন দেখতে পাচ্ছ? যে যারা যে টাইমে মারা গেছে, যারা যে টাইমে ডাইড অফ হয়েছে, তারা সেই টাইমেই সেখানে একটা পার্টিকুলার সেডিমেন্ট তৈরি করেছে। তাহলে আমরা বলতে পারি যে হু প্রবাবলি died during the formation of particular rock, during the formation of particular segment। ওই পার্টিকুলার সেগমেন্টটা যখন তৈরি হয়েছে সেই টাইমে যারা মরবে তাদের ইমপ্রেশনটা তুমি সেই সেডিমেন্টের মধ্যে পাবে। তারপরে যারা মরবে তাদের সেডিমেন্টটা তুমি তার উপরের সেডিমেন্ট, তাদের ফসিলটা তুমি তার উপরের সেডিমেন্টে পাবে। এইভাবে তুমি যত উপরের দিকে যাবে তত তুমি ক্লোজ বা তত তুমি রিসেন্ট একটা অর্গানিজমকে পাবে, আর যত নিচের দিকে তুমি এগোবে তত ওল্ডার। ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। এর মধ্যে আমরা এমন অর্গানিজমও পাবো যে অর্গানিজম গুলো স্টিল লিভিং হতে পারে, এরকম কারো ফসিলও পেয়ে যেতে পারি, আবার এরকম কাউকেও পেতে পারি যে অলরেডি কি হয়ে গেছে, যে অলরেডি এক্সটিংক্ট হয়ে গেছে। তাহলে সিম্পলি তুমি এখান থেকে একটা সহজ জিনিস বুঝতে পারলে যে আর্থের লাইফের যে অরিজিনটা এবং আর্থের জিওলজিক্যাল যে টাইম স্কেলটা, অর্থাৎ কত এই এত মিলিয়ন ইয়ার্স এগো, তার আগে এত মিলিয়ন ইয়ার্স এগো, এইভাবে তার যে একটা তুমি জিওলজিক্যাল টাইম স্কেল পেয়েছো আর্থের, তার সঙ্গে বলতো এই যে বায়োলজিক্যাল একটা রুটিন বা বায়োলজিক্যাল যে স্কেলটা, সেই দুজনের মধ্যে তুমি একটা ক্রোনোলজিক্যাল রিলেশনশিপ বের করতে পারলে কিনা? তাহলে আমরা বলতে পারি যে ফসিল স্টাডি এটা জিওলজিক্যাল টাইম স্কেলকে রিলেট করে কার সঙ্গে? আর্থে অরিজিন অফ লাইফ ফর্মস, তাই না? কোন টাইমে কোন লাইফ ফর্মস অরিজিন করেছে বা কোন টাইমে কোন লাইফ ফর্মস ছিল, তার সঙ্গে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলের একটা রিলেটেডনেস বা একটা রিলেশন বের করছি বাই ফসিল স্টাডি। এম আই ক্লিয়ার? বুঝলাম? ভেরি গুড। তাহলে আমাকে যদি এরকম একটা স্টেটমেন্ট চয়েস করতে দেয়, এই স্টেটমেন্টটাকে আমরা ট্রু হিসেবে চয়েস করবো নাকি ফলস হিসেবে চয়েস করবো? দেখো তো, যদি বলে স্টাডি অফ ফসিল অফ ডিফারেন্ট সেডিমেন্টারি লেয়ার, study of fossil of different sedimentary layer কি ইন্ডিকেট করে? indicates the geological time period when they existed। তাহলে এই যে স্টেটমেন্টটা, বলো তো এটা রাইট স্টেটমেন্ট না রং স্টেটমেন্ট? রাইট। একদম রাইট স্টেটমেন্ট, তাই না? Right. তাহলে স্টেটমেন্ট হিসাবে কিন্তু এটাকে চেক করতে বলতে পারে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট আর কারেক্ট, এরকম। এবার প্রশ্ন হলো, এই যে ফসিলটার কথা তোমরা পড়লে, এই ফসিলটা কতদিনের পুরনো? এর এজ ডিটারমিনেশনের জন্য আমাদের কাছে কি কোনো টেকনিক আছে? ইজ দেয়ার টেকনিকস আর রিলেটেড টু ডিটারমিনেশন অফ ফসিলস এজ? হ্যাঁ, Carbon previous dating. therapy।
রেডিওথেরাপি। তাহলে প্রশ্ন হলো ডিটারমিনেশন অফ এজ অফ ফসিল। তাহলে আমাদের কাছে যে উপায়টা আছে দ্যাট ইজ রেডিও অ্যাক্টিভ ডেটিং, তাই না? আমরা কিভাবে এটাকে বের করতে পারি? বাই রেডিও ডেটিং। ডিফারেন্ট টাইপের রেডিও অ্যাক্টিভ ডেটিং আছে। যেমন ধরো আমরা একটা নিচ্ছি C14 ডেটিং, ওকে, C14 ডেটিং বা আমরা বলতে পারি রেডিও কার্বন ডেটিং মেথড। আবার আমরা পেতে পারি ইউরেনিয়াম লেড মেথড, ইউরেনিয়াম লেড মেথড, ঠিক আছে? আবার আমরা পেতে পারি পটাশিয়াম আর্গন মেথড, কার কে আর মনে রাখবে, ঠিক আছে, পটাশিয়াম আর্গন মেথড। আবার আমরা আরো পেতে পারি ইএসআর বা ইলেকট্রন স্পিন রেজোনেন্স মেথড। তাহলে বলো কি কি মেথড আছে আমাদের কাছে ফসিলের এজ ডিটারমিনেশন করার? কার্বন ডেটিং, ইউরেনিয়াম লেড, কার্বন ডেটিং, ইউরেনিয়াম লেড মেথড, পটাশিয়াম আর্গন মেথড, আর বলো পটাশিয়াম আর্গন মেথড, আর Electron spin resonance method. Yes, sir. ইলেকট্রন স্পিন রেজোনেন্স মেথড, ঠিক আছে, ইলেকট্রন স্পিন রেজোনেন্স মেথড। নেক্সট, এর মধ্যে যদি তোমার কাছে কেউ জানতে চায় যে সবথেকে এরার ফ্রি মেথড কোনটা, তাহলে ইয়েস রিসেন্ট ইয়েস স্যার। and error free মেথড, ঠিক আছে, রিসেন্ট এন্ড এরর ফ্রি মেথডটাকে ইলেকট্রন স্পিন রেজোনেন্স মেথড, ঠিক আছে। তোমার কাছে পরীক্ষায় জানতে চাইতে পারে যে হোমিনিড ফসিল মানুষের জীবাশ্ম সেটাকে তার এজ ডিটারমিনেশন করা হয়েছে কোন মেথডের সাহায্যে? টেল মি প্লিজ। পটাশিয়াম আর্গন। তাহলে পটাশিয়াম আর্গন মেথডের সাহায্যে আমরা হোমিনিড ফসিল মানুষের জীবাশ্মের ক্ষেত্রে তার এজটা কত কি সেই জায়গাটা আমরা ডিটারমিনেশন করেছি। নেক্সট, তোমাদের দেখবে এনসিআরটি একটা প্রশ্ন করে রেখেছে এইভাবে যে আমরা এই যে কোনো একটা ফসিলের এজ কে ডিটারমিনেশন করছি তাহলে তার পিছনে প্রিন্সিপালটা কি, হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল বিহাইন্ড ইট। আমরা ধরো একটা সিম্পল মেথড আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি, দ্যাট ইজ কার্বন ডেটিং মেথড। হু ডিসকভার্ড কার্বন ডেটিং মেথড? C14 ডেটিং মেথড, টেল মি। WF লিবি। বলো কে ডিসকভার করেছিল কার্বন ডেটিং মেথড? WF। WF Libby. কি প্রিন্সিপাল, কি প্রিন্সিপাল? প্রিন্সিপালটা হচ্ছে যে যখন কোনো একটা স্পেসিফিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট যখন কোনো একটা রকের মধ্যে আছে, মন দিয়ে শুনবে, তাহলে আমরা যদি কোনো একটা রকের মধ্যে একটা স্পেসিফিক রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট রাখি তাহলে বলতো সেই রেডিও অ্যাক্টিভ এবং আনস্টেবল এলিমেন্টটা গ্র্যাজুয়ালি বলতো ডিকে করবে কিনা টু অ্যাটেন মাচ মোর স্টেবিলিটি, তাই না? যে যে লেস Yes, sir. Yes, sir. সবসময় ডিকে করে রেডিও অ্যাক্টিভ ডিকে করে রিলেটিভলি মাচ মোর স্টেবল একটা মলিকিউল দিকে মুভ করতে চাইবে এবং এই রেটটা কি রেটে সে রেডিও অ্যাক্টিভ ডিকেইং করবে এই রেটটা কিন্তু টোটালি এনভায়রনমেন্টাল কন্ডিশন নিরপেক্ষ, দ্যাট ইজ টোটালি ইররেসপেক্টিভ অফ দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তাহলে বলতো যদি এনভায়রনমেন্টাল কন্ডিশনের ইররেসপেক্টিভ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশনস হয় তাহলে আগে কতটা ছিল আর এখন তার কত পার্সেন্ট রিমেইনিং পড়ে আছে, তোমাকে যদি তার হাফ লাইফটা জানিয়ে দেওয়া হয় তাহলে তুমি বলতে পারবে কিনা যে কত দিনের মধ্যে তার এতটা ডিকে হয়েছে, Yes, sir. তাই না? তাহলে আমরা একটু ছোট করে এই জায়গাতে লিখে রাখি যে যে কোনো রক কন্টেন সাম রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস, তাই তো, সাম রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট। তারা কি করে? দ্যাট ডিকে, এবং যখন ডিকে করবে তখন কনভার্ট হবে কিসে? টেল মি। এন্ড কনভার্টেড টু মাচ মোর Stable compound. স্টেবল, মাচ মোর স্টেবল ফর্ম। মন দিয়ে শুনে প্রিন্সিপালটা। তাহলে যে কোনো একটা রক বা যে কোনো একটা সেডিমেন্ট তার মধ্যে আমরা কিছু রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস গুলো পাবো এবং সেই এলিমেন্ট গুলো গ্র্যাজুয়ালি ডিকে করবে এবং কনভার্ট করবে আরেকটু মাচ মোর স্টেবল কোন একটা ফর্মের দিকে, ঠিক আছে? এবং এই যে রেডিওঅ্যাক্টিভ ডিকেটা, দ্যাট রেডিওঅ্যাক্টিভ ডিকে occurs at constant, tell me, that radioactive decay occurs at
স্পেসিফিক অ্যান্ড কনস্ট্যান্ট রেটস, তাই না? কনস্ট্যান্ট রেট, এই রেটটা তুমি কখনো চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? and that is also irrespective of environmental condition। তাহলে এনভায়রনমেন্টাল কন্ডিশন যাই হোক, এটা কিন্তু সেম রেটে ডিকে করতে থাকবে, ঠিক আছে? আমি যদি তোমায় কার্বনের কথা বলি, ধরো কার্বনের C12 C13 এরা রিলেটিভলি স্টেবল আইসোটোপ, তাহলে যদি রিলেটিভলি স্টেবল আইসোটোপ হয় তাহলে বলো তো সে কি আর ফার্দার ডিকে করবে বা সে কি আর ফার্দার তুমি তার মডিফিকেশন পাবে, কনভার্সন পাবে? ডেফিনেটলি নট। কিন্তু C14 যেটা আছে দ্যাট ইজ মাচ মোর আনস্টেবল। তাহলে যদি C14 আনস্টেবল হয় তাহলে সে কি করবে বলো? ডিকে করবে। ডিকে করবে। ভেরি গুড। তাহলে সেটা কিন্তু রিলেটিভলি ডিকে করে রিলেটিভলি মাচ মোর স্টেবল ফর্মে যাবে। ক্লিয়ার? এবং এই ডিকেইংটা আমরা যদি দেখি যে C14 এর ক্ষেত্রে, তাহলে C14 ছিল, এটা আমরা ডিকে করালাম, ডিকে করে সেখান থেকে কোন ফর্মে গেল বলো? মাচ মোর স্টেবল N14 ফর্মে মুভ করতে পারে। তাহলে C14 টা ডিকে করে কি করতে পারে? মাচ মোর স্টেবল N14 ফর্মে মুভ করতে পারে। এই ডিকেইং এর রেটটা কত, কত দিনে অর্ধেক ডিকে হতে পারে সেটাকে আমরা বলি তার হাফ লাইফ। কেউ কি আমায় বলবে যে C14 এর হাফ লাইফ কত, কত দিনে তার, কত বছরে তার অর্ধেক ডিকে হবে? মনে রাখবে 5730 প্লাস মাইনাস 40 ইয়ার্স, এটা হচ্ছে হাফ লাইফ অফ কে বলো? তাহলে 5730 বছরে তুমি যে টোটাল C14 এর অ্যামাউন্ট পাবে, সেই টোটাল C14 এর অ্যামাউন্টের অর্ধেকটা উড বি কনভার্টেড টু মাচ মোর স্টেবল N14 ফর্ম। ক্লিয়ার? তাহলে বলো তো, তোমাকে যদি বলে যে কোনো একটা আইসোটোপের এখন 75% বেঁচে আছে, কোনো একটা আইসোটোপের এখন 75% বেঁচে আছে, তার একটা স্পেসিফিক হাফ লাইফ তোমাকে বলে দেওয়া হলো, ধরো হাফ লাইফ সমান সমান আমি H ধরলাম, তাহলে তুমি সেখান থেকে বের করে ফেলতে পারো এরকম একটা ফর্মুলা দিয়ে যে AT equals to A0 half to the power T by H, ঠিক আছে? এরকম একটা ফর্মুলা থেকে তুমি বের করতে পারো, প্রয়োজন নেই আমাদের, জাস্ট একটুখানি জেনে রাখা, যেহেতু এনসিইআরটি প্রবলেমটা দিয়েছে, প্রিন্সিপালটা জানতে চেয়েছে, তাই। তাহলে প্রশ্ন যদি তোমার কাছে এরকমই জানতে চাই যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ ডিটারমাইনিং এজ অফ ফসল, তাহলে তুমি সেখানে বলতে পারো যে আমরা কিছু রকের মধ্যে কিছু স্পেসিফিক রেডিওঅ্যাক্টিভ মলিকিউল পাবো, সেই রেডিওঅ্যাক্টিভ অ্যাটমস গুলো তারা গ্র্যাজুয়ালি ডিকে করে কি করার জন্য? টু অ্যাটেন মাচ মোর স্টেবল ফর্ম, ঠিক আছে? এই মাচ মোর স্টেবল ফর্মে যে ডিকে করছে এই রেটটা ইজ কনস্ট্যান্ট এন্ড দ্যাট ইজ টোটালি ইররেসপেক্টিভ অফ এনভায়রনমেন্টাল কন্ডিশনস। তাহলে এটাকে তুমি একটা প্যারামিটার হিসেবে নিতে পারো। কিভাবে তুমি পাবে? তোমাকে যদি কত পার্সেন্ট রিমেইনিং আছে সেই ডেটাটা যদি তোমাকে জানানো হয় এবং যদি তুমি তার হাফ লাইফটা জানো, তাহলে সেখান থেকে ওটা কতদিনে এতটা ক্ষয় হয়েছে সেই ব্যাপার তুমি জানতে পারবে। তাহলে তুমি সেখান থেকে মোটামুটি তার এজ সম্পর্কে একটা আইডিয়া পাবে। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা বুঝতে পেরেছো এবং তার আনসারটা ক্লিয়ার হয়েছে যে হাউ এজ অফ ফসিল ইজ ডিটারমাইন্ড? হাউ এজ অফ ফসিল ইজ ডিটারমাইন্ড? ক্লিয়ার? ভেরি গুড। এবার দেখো, তোমরা এই প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স পড়তে গিয়ে তোমরা ছোটবেলা, আজকে আমরা আগের দিন ক্লাসের শুরুতে একটা কথা বলেছিলাম যে স্টাডি অফ ইভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম, তাকে আমরা কি বলি? স্টাডি অফ ইভলিউশনারি হিস্ট্রি অফ অ্যান অর্গানিজম, তাকে আমরা কি বলে ডাকি বলো? ফাইলোজেনি। ফাইলোজেনি। ভেরি গুড। তাহলে তাকে আমরা কি বলে ডাকবো? ফাইলোজেনি। ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে হর্সের ইভলিউশনটাকে আমরা স্টাডি করব, হর্সের ইভলিউশনটাকে আমরা স্টাডি করব, তাহলে ওকে, তাহলে হর্সের ইভলিউশনটাকে আমরা কি বলতে পারি? দিস ইজ ফাইলোজেনি অফ হর্স। ফাইলোজেনি অফ হর্স। তাহলে তোমরা যখন হর্সের ফাইলোজেনি ছোটবেলা একটু একটু পড়েছিলে, সেখানে তোমাদের কি মনে আছে তোমরা কিছু এরার কথা পড়েছিলে যে ইওসিন টাইমে
অলিগোসিন টাইমে, মায়োসিন টাইমে, মনে পড়ছে তোমাদের? স্যার হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই যে টাইম পিরিয়ডটা আর্থের, এই টাইম পিরিয়ডটাকে আমরা বলি জিওলজিক্যাল টাইম স্কেল অফ আর্থ। এই টাইম পিরিয়ডটাকে আমরা কি বলি? টেল মি। জিওলজিক্যাল জিওলজিক্যাল টাইম টাইম স্কেল। স্কেল অফ আর্থ। ঠিক আছে, তাহলে আমরা যদি একটুখানি আর্থের জিওলজিক্যাল টাইম স্কেলটাকে স্টাডি করার চেষ্টা করি, আমরা দেখো পুরোনো টাইম থেকে, ওল্ডার টাইম থেকে রিসেন্টের দিকে এগোবো আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে আমরা জিওলজিক্যাল টাইম স্কেলটাকে যদি একটুখানি স্টাডি করে নিই, এটা লাগবে তোমাদের প্যালেন্টোলজিক্যাল এভিডেন্সে। জিওলজিক্যাল টাইম স্কেল, তাহলে সেখানে তুমি দেখবে আমরা টোটাল টাইম স্কেলটাকে কতগুলো এরাতে ভাগ করি, এরাগুলোকে আবার আমরা কতগুলো পিরিয়ডে ভাগ করি, পিরিয়ডটাকে আবার আমরা কতগুলো ইপকে ভাগ করি। ঠিক আছে, আমরা যদি একদম পুরনো এরা দেখি, যেখান থেকে আর্থ তৈরি হলো, তখনও লাইফ ফর্ম আসেনি, তাহলে একদম পুরনো তুমি যে এরাটা পাবে দ্যাট ইজ অ্যাজোইক এরা। ঠিক আছে, অ্যাজোইক এরা। তারপর সেখান থেকে তুমি পাবে আর্কিজোইক এরা। ওকে, অ্যাজোইক, তারপর আসলো আর্কিজোইক, তারপর পাবে প্রোটেরোজোইক এরা। তাহলে বলো প্রথম থেকে কে কে? অ্যাজোইক, আর্কিজোইক, প্রোটেরোজোইক। প্রোটেরোজোইক। তারপরে তুমি পাবে প্যালিওজোইক। ওকে, তাহলে নেক্সট কি আসছে? প্যালিওজোইক। পরে প্যালিওজোইকের পরে এবার আমরা পাবো মিসোজোইক, আর মিসোজোইকের উপরে আমরা পাবো সিনোজোইক। তাহলে বলো পরপর এরাগুলো কি কি? এটাও পরীক্ষা প্রশ্ন আসে, বলবে কোনটা কারেক্ট সজ্জা আছে। তাহলে অ্যাজোইক, তারপরে আর্কিওজোইক, তারপরে কথা বলো কথা বলো, প্রোটেরোজোইক, প্রোটেরোজোইক, তারপর প্যালিওজোইক, তারপর মেসোজোইক, তারপর সিনোজোইক। তারপর প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক। অন্তত আগেরগুলো মনে না থাকলেও, অন্তত তোমরা প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক এটুকু যেন পরপর মনে থাকে। প্যালিওজোইক, মেসোজোইক, সিনোজোইক। ওকে, দেখো অ্যাজোইক মানে তখনও পর্যন্ত লাইফ ফর্ম আসেনি, তাহলে আমি অ্যাজোইকের পাশে লিখে রাখলাম নো লাইফ ফর্ম। ঠিক আছে, অ্যাজোইকে তখন কোনো পৃথিবীতে লাইফ ফর্ম আসেনি। আর্কিজোইক তখন এবার ভোর হচ্ছে, ভোর হচ্ছে মানে লাইফ তৈরি হওয়া শুরু হচ্ছে। তাহলে আমরা বলতে পারি দিস ইজ এরা অফ ডন অফ লাইফ। ডন মানে ভোর, এরা অফ ডন অফ লাইফ। তাহলে আর্কিজোইকে আমরা দেখলাম যে এবার আস্তে আস্তে ভোর হচ্ছে। নেক্সট প্রোটেরোজোইক, এই টাইমে আমরা তাহলে প্রিমিটিভ অর্গানিজমস পাবো। তাহলে প্রোটেরোজোইককে আমরা বলি এরা অফ প্রিমিটিভ লাইফ। প্রত্যেকটা শব্দ মনে রাখবে, এরা অফ প্রিমিটিভ লাইফ। ঠিক আছে, নেক্সট প্যালিওজোইককে আমরা বলি এরা অফ অ্যানসিয়েন্ট লাইফ। এরা অফ অ্যানসিয়েন্ট লাইফ। তারপর মেসোজোইককে আমরা বলি মধ্যযুগীয় লাইফ বা মেডিভাল লাইফ। তাহলে এটাকে আমরা বলবো এরা অফ মেডিভাল লাইফ, এটা মধ্যযুগীয় লাইফ। আর সিনোজোইককে আমরা কি বলবো? এরা অফ, টেল মি, মডার্ন লাইফ। তাহলে একদম ভুলবে না যে অ্যাজোইক মানে নো লাইফ ফর্ম, আর্কিজোইক মানে এরা অফ ডন অফ লাইফ, প্রোটেরোজোইক মানে হচ্ছে এরা অফ প্রিমিটিভ লাইফ, প্যালিওজোইক মানে হচ্ছে এরা অফ অ্যানসিয়েন্ট লাইফ, মেসোজোইক মানে এরা অফ মেডিভাল লাইফ, সিনোজোইক মানে এরা অফ মডার্ন লাইফ। ঠিক আছে, এর মধ্যে আমরা আপাতত অ্যাজোইক, প্রোটেরোজোইক এবং আর্কিজোইককে বাদ দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। একটু আমরা প্যালিওজোইককে যদি নিই, দেখবে প্যালিওজোইককে আমরা ভাগ করি ফার্দার কতগুলো পিরিয়ডে। কি সেই পিরিয়ড গুলো? দেখো এরাকে আমরা পিরিয়ডে ভেঙেছিল, তাহলে পিরিয়ড গুলো কি কি মনে রাখবে এইভাবে, কস ডি কার্ভ। মনে থাকবে, বলো আমার সঙ্গে, কস ডি কার্ভ। ঠিক আছে, পি ফর ক্যাম্ব্রিয়ান, সি ফর ক্যাম্ব্রিয়ান, ও ফর অর্ডোভিসিয়ান, এস ফর সিলুরিয়ান, ডি ফর ডিভোনিয়ান, কার ফর কার্বনিফেরাস, পি ফর পারমিয়ান। একদম পরপর মনে তোমাকে রাখতে হবে। তাহলে কস ডি কার্ভ মনে রাখবে, সি ফর ক্যাম্ব্রিয়ান, ও ফর অর্ডোভিসিয়ান,
S for Silurian, D for Devonian, CAR for Carboniferous, P for Permian. ওকে, ক্লিয়ার? তাহলে কি কি তাকে আমরা ফার্দার কি কি পিরিয়ডে ভেঙেছি? তাহলে এরা প্রত্যেকে কার ভাগ বলো? প্যালিওজোইকের। এরা প্রত্যেকে কার ভাগ? প্যালিওজোইক। নেক্সট, এরপরে যদি আমরা মেসোজোইকে আসি, মেসোজোইককে আমরা তিনটে ফার্দার পিরিয়ডে ভাগ করতে পারি। কি কি? ট্রিয়াসিক, ট্রাইয়াসিক, তারপরে তোমরা এটাকে সবাই চেনো জুরাসিক জুরাসিক, এবং ক্রিটেসিয়াস, ক্রিটেশিয়াস। ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস এরা কার পার্ট? এরা মেসোজোইকের পার্ট। ঠিক আছে। আর সিনোজোইককে আমরা আবার দুটো পিরিয়ডে ভাঙতে পারি। একটাকে আমরা বলি টারশিয়ারি, আর একটাকে আমরা বলি কোয়াটার্নারি। দেখো পরপর তোমাকে যদি এর পিরিয়ড গুলোকে ভাঙতে বলে তাহলে ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফেরাস, পারমিয়ান, ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, টারশিয়ারি, কোয়াটার্নারি। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছি প্রত্যেকে? বুঝতে পেরেছি প্রত্যেকে? নেক্সট, এবার দেখো তোমাদের সুবিধার্থে আমরা আবার প্যালিওজোইক, মেসোজোইককে ফার্দার আর কোন ইপকে ভাঙি, শুধুমাত্র সিনোজোইককে কতগুলো ইপকে ভাঙলাম। দেখো টারশিয়ারিকে আমরা ভাঙলাম প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন। ঠিক আছে। আর কোয়াটার্নারিকে আমরা দুটো গ্রুপে ভাঙলাম। সরি, মায়োসিনের পরে প্লিওসিনটাও এর মধ্যে আছে, প্লিওসিন। আর এখানে আমরা পাবো প্লিস্টোসিন এবং রিসেন্ট। ওকে, তাহলে বলো টোটাল জিওলজিক্যাল টাইম স্কেল ক্লিয়ার? এরা গুলো কি কি, পিরিয়ড গুলো কি কি, ইপক গুলো কি কি বলো? পিরিয়ড গুলো কি কি বলো? প্যালিওজোইককে আমরা ফার্দার ভেঙেছি ক্যাম্ব্রিয়ান, অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, ডেভোনিয়ান, কার্বনিফারাস, পারমিয়ান। মেসোজোইককে আমরা ফার্দার ভাঙলাম ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস। আর সিনোজোইককে আমরা ফার্দার ভেঙে নিলাম কিসে? টারশিয়ারি, কোয়াটার্নারি। টারশিয়ারির মধ্যে আমরা পেলাম প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লিওসিন। আর কোয়াটার্নারির মধ্যে পেলাম প্লিস্টোসিন এবং রিসেন্ট। তাহলে এইগুলো কিসের নাম? প্যালিওসিন, ইওসিন, অলিগোসিন, এগুলো কিসের নাম বলো? ইপকের নাম। ঠিক আছে, ইপকের নাম। বুঝতে পেরেছো প্রত্যেকে? নেক্সট, এবার দেখো তোমরা হর্সের যে ফাইলোজেনটা পড়বে, হর্সের প্রথম আমরা ফসিল কোথায় পেয়েছিলাম? ওল্ডেস্ট ফসিল হর্সের ইভলিউশনটা কোন টাইম পিরিয়ডের গল্প? এটাও পরীক্ষা প্রশ্ন আসে। তাহলে হর্সের ইভলিউশন মানে সিনোজোইক, তাই তো? হর্সের ইভলিউশন মানে কোন টাইমে? হর্স সিনোজোইক, ঘোড়ার জীবাশ্ম যেটা আমরা পেয়েছিলাম সিনোজোইকে। ওকে, সিনোজোইকের কোথায়? ইওসিন টু প্লিস্টোসিনের মধ্যে, তাই না? তাহলে প্রথমে শুরুতে আমরা পেয়েছিলাম কোথায়? ইওসিনে। তাহলে ইওসিনে তুমি যে ফসিলটা পেয়েছিলে সেই ফসিলটাকে আমরা বলতে পারি দিস ইজ দ্য ওল্ডেস্ট ফসিল। এই ওল্ডেস্ট ফসিলটা কে ছিল বলো? হাইরাকোথেরিয়াম, অথবা আমরা তাকে কি বলি? ইওহিপ্পাস। হাইরাকোথেরিয়াম অথবা ইওহিপ্পাস। আর যেটা সবথেকে মডার্ন ঘোড়া ছিল, যেটা আমরা প্লিস্টোসিনে পেয়েছিলাম সবথেকে মডার্ন হর্স, কি তার নাম ছিল বলো? ইউকাস। ইকুয়াস। ঠিক আছে, তাহলে ইকুয়াস হচ্ছে সবথেকে মডার্ন হর্স। আর প্রিমিটিভ যে ফসিলটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ইওহিপ্পাস বা হাইরাকোথেরিয়াম। মনে থাকবে, অনেক জায়গাতে জানতে চেয়েছে, এক্সামে এসছেও আগে, যে হর্সের অর্ডার কি, কোন অর্ডারের মধ্যে পড়ে হর্স। তাহলে টোটাল সিস্টেমেটিক পজিশনে যাচ্ছি না, আমি ডাইরেক্টলি তার অর্ডারে চলে গেলাম, দ্যাট ইজ পেরিসোড্যাকটাইলা। তাহলে হর্স কোন অর্ডারের মধ্যে পড়বে বলো? পেরিসোড্যাকটাইলা। মনে থাকবে? ক্লিয়ার? তাহলে অর্ডার জিনিসটা কি স্যার? হ্যাঁ হ্যাঁ, এই অর্ডার জিনিসটা কি? অর্ডার হচ্ছে একটা ট্যাক্সন। ট্যাক্সন না বলে তাকে আমরা ও একটা আচ্ছা, অর্ডার। আচ্ছা আচ্ছা, এটা ট্যাক্সোনমিক ক্যাটাগরি। ওকে, তাহলে হর্সের অর্ডার হচ্ছে পেরিসোড্যাকটাইলা। তাহলে বলো হর্সের ইভলিউশন রিলেটেড ছোট ছোট ডেটাগুলো ক্লিয়ার হয়েছে? আমি আর ওই ডিটেলে এনসিইআরটি যেহেতু ওটাকে কভার করেনি, তাই আমি ওইসব ডিটেলের মধ্যে আর যাচ্ছি না। বলো জিওলজিক্যাল টাইম স্কেল ক্লিয়ার? জিওলজিক্যাল টাইম স্কেল ক্লিয়ার? তাহলে প্যালেন্টোলজিক্যাল এভিডেন্স মনে হয় আমরা বুঝতে পারলাম যে প্যালেন্টোলজিক্যাল এভিডেন্সেস কি কি আছে। ওকে,